নমস্কার দর্শক, আজ আমরা এমন একটি শিল্প সম্পর্কে কথা বলতে যাচ্ছি যা আজকের জটিল এবং প্রতারণামূলক পৃথিবীতে একটি শক্তিশালী অস্ত্র। এই শিল্প হল মিথ্যা চেনার শিল্প। বলা হয় যে মিথ্যার আয়ু কম, কিন্তু সেই অল্প বয়সেও যদি তারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে, তাহলে আপনার পুরো জীবন, আপনার বিশ্বাস এবং আপনার আত্মবিশ্বাস ভেঙে যেতে পারে। তা সে ঘনিষ্ঠ বন্ধু, ব্যবসায়িক সহযোগী অথবা অপরিচিত কারো সাথেই হোক না কেন। যদি মিথ্যা সফল হয় তাহলে ক্ষতি গভীর। তবে চিন্তার কোনো কারণ নেই। আজ আমরা সেই 7টি সূত্র নিয়ে আলোচনা করব যা মহান কূটনীতিক এবং শিক্ষক আচার্য চাণক্য শতাব্দী আগে তার প্রিয় শিষ্য চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন। এই সূত্রগুলি কেবল ঐতিহাসিক তথ্য নয়, এগুলি মানব মনোবিজ্ঞানের চিরন্তন সত্য। এগুলি শেখা এবং অনুশীলন করার মাধ্যমে আপনি কারোর লুকানো মিথ্যা এবং তাদের উদ্দেশ্যগুলি চিনতে পারবেন। এই নিবন্ধটি কেবল তত্ত্ব নয়, বরং একটি ব্যবহারিক নির্দেশিকা। আমরা প্রতিটি সূত্রের বিস্তারিতভাবে অনুসন্ধান করব, এর পিছনের মনোবিজ্ঞান অন্বেষণ করব এবং প্রতিদিনের উদাহরণ প্রদান করব যা আপনি অবিলম্বে আপনার চারপাশের লোকেদের ওপর প্রয়োগ করতে পারেন। তাহলে প্রথমে সেই ঐতিহাসিক মুহূর্তে ফিরে আসা যাক, যেখান থেকে জ্ঞানের এই যাত্রা শুরু হয়েছিল। প্রসঙ্গ: তক্ষশিলা আশ্রমে সেই সন্ধ্যায় তক্ষশিলা আশ্রম সূর্যের শেষ রশ্মিতে স্নান করেছিল। গাছের পাতাগুলি মৃদু বাতাসে ঝাঁকুনি দিচ্ছিল এবং ছাত্রদের মন্ত্রের প্রতিধ্বনি দূর থেকে প্রতিধ্বনিত হচ্ছিল। সেই সময়টি ছিল যখন দিনের ব্যস্ততা রাতের গভীর শান্তিতে ম্লান হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল। তরুণ এবং প্রাণশক্তিতে পরিপূর্ণ চন্দ্রগুপ্ত অস্ত্র অনুশীলন থেকে ফিরছিলেন। তার কপাল ঘামছিল এবং তার শরীর ধুলোয় ভেজা ছিল, কিন্তু তার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। আচার্য চাণক্য তাকে সারাদিন পড়াশোনা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু সে নদীর তীরে তার বন্ধুদের সাথে কাবাডি খেলতে গিয়েছিল। তারপর পথে সে আচার্য চাণক্যকে দেখতে পেল। চাণক্য শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন গভীর চিন্তায় মগ্ন। চন্দ্রগুপ্ত পরিমাপিত পদক্ষেপে তার কাছে এসে প্রণাম করল। প্রশান্ত আচার্য। চাণক্য চন্দ্রগুপ্তের দিকে তার তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল। কিছুক্ষণ নীরবতার পর সে একটি সহজ এবং সোজা প্রশ্ন জিজ্ঞাসা করল। চন্দ্রগুপ্ত আজ পড়াশোনা করেছেন? প্রশ্নটা সহজ ছিল, কিন্তু চন্দ্রগুপ্তের মন অস্থির ছিল। সত্য বলার অর্থ শাস্তি, আর মিথ্যা বলার অর্থ সে ভাবল হয়তো আমি পালিয়ে যাব। তার নার্ভাসনেস চেপে সে মাথা নিচু করে উত্তর দিল, হ্যাঁ আচার্য, আমি সারাদিন পড়াশোনা করে কাটিয়েছি। চাণক্যের ঠোঁটে একটা সূক্ষ্ম হাসি ফুটে উঠল। সে চন্দ্রগুপ্তের চোখের দিকে তাকালো, যেন তার আত্মার কাছে পৌঁছে গেল। তুমি কি সত্য বলেছ চন্দ্রগুপ্ত? চাণক্যের কণ্ঠস্বর মৃদু ছিল, কিন্তু এর প্রভাব সরাসরি হৃদয়ে পড়েছিল। নাকি সে কথার আড়ালে সত্য লুকিয়ে রেখেছিল? চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেলেন। আচার্য কিভাবে জানলেন? তিনি কোনো প্রমাণ রেখে যাননি, তিনি তোতলাতে থাকলেন। আচার্য, তুমি আমাকে কিভাবে বললে? নাকি কথার আড়ালে সত্য লুকিয়ে রাখা? চন্দ্রগুপ্ত হতবাক হয়ে গেলেন। আচার্য কিভাবে জানলেন? তিনি কোনো প্রমাণ রেখে যাননি। তিনি তোতলাতে লাগলেন, আচার্য, তুমি কিভাবে জানলে আমি মিথ্যা বলছি? চাণক্য তাকে ডেকে একটি পাথরের ওপর বসে বললেন, বসুন চন্দ্রগুপ্ত। মিথ্যা কেবল শব্দ দিয়ে বলা হয় না, চোখ, শরীর, কণ্ঠস্বর, এমনকি শ্বাস দিয়েও বলা হয়। মিথ্যা হলো আগুন পুত্র, যা প্রথমে বক্তার হৃদয় এবং চরিত্রকে পুড়িয়ে দেয়
এবং তারপর যদি শ্রোতা সতর্ক না হয় তবে এটি তাদের বিশ্বাসকেও পুড়িয়ে দেয়। কিন্তু যে এই আগুনের শিখা চিনতে শেখে সে কখনো প্রতারণার শিকার হয় না। চন্দ্রগুপ্ত বিনীতভাবে বললেন, আচার্য, দয়া করে আমাকে এই শিল্পটি শেখান। এবং সেই সন্ধ্যায় তক্ষশিলা আশ্রমে চাণক্য 7টি অভ্রান্ত সূত্র ভাগ করে নিয়েছিলেন, যা হাজার হাজার বছর আগে যেমন ছিল আজও তেমনই প্রাসঙ্গিক। সূত্র 1, চোখের ভারসাম্যহীনতা। চোখ ভেতরের গোপন রহস্য প্রকাশ করে। চাণক্যের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র চোখের ওপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি বললেন, চন্দ্রগুপ্ত, চোখ হলো মনের আয়না। যে ব্যক্তি সত্য কথা বলে তার মন শুদ্ধ ও নির্ভীক থাকে। এই কারণেই তার চোখ স্থির, সরল এবং স্বাচ্ছন্দ্যময় থাকে। তারা ভয় ছাড়াই তোমার মুখের দিকে তাকাতে পারে। কিন্তু যে মিথ্যা বলে তার ভেতরটা গভীর অটল থাকে। একটা ভয় তৈরি হয়, ধরা পড়ার ভয়, প্রকাশ পাওয়ার ভয়। এই ভয় তার চোখকে এক অদৃশ্য অস্বস্তিতে ভরে দেয়। চাণক্য চন্দ্রগুপ্তকে বললেন, যখন তুমি আমাকে বললে, হ্যাঁ আচার্য, তখন তোমার চোখ আমার চোখ না দেখে মাটিতে চলে গেল। তুমি এক মুহূর্তের জন্য আমাকে সরাসরি দেখতে পারোনি। এটি ছিল মিথ্যার প্রথম লক্ষণ। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বিজ্ঞান একে বলে দৃষ্টি বিমুখতা, দৃষ্টি পরিহার। যখন একজন ব্যক্তি মিথ্যা বলে তখন ভয় এবং আবেগের জন্য দায়ী মস্তিষ্কের একটি অংশ, অ্যামিগডালা, সক্রিয় হয়ে ওঠে। এটি ব্যক্তির চোখের দিকে তাকাতে অস্বস্তিকর করে তোলে, কারণ তারা মনে করে যে অন্য ব্যক্তি তার আত্মার কাছে পৌঁছাবে। এটি কিভাবে চিনবেন? ব্যবহারিক টিপস। 1, সরাসরি চোখের যোগাযোগের ক্ষতি। কথোপকথনের সময় ব্যক্তির দৃষ্টি হঠাৎ অন্যদিকে চলে যায়, তারা আপনার দৃষ্টি এড়িয়ে যেতে শুরু করে অথবা ঘরের অন্যান্য জিনিসের দিকে বারবার তাকাতে শুরু করে। 2, অতিরিক্ত তাকানো। কিছু চালাক মিথ্যাবাদী অতিরিক্ত ক্ষতিপূরণ করে। তারা অন্য ব্যক্তির দিকে ক্রমাগত তাকিয়ে থাকে, যেন প্রমাণ করতে চেষ্টা করছে যে সে মিথ্যা বলছেন না। 3, পলক ফেলা। মিথ্যা বলার সময় একজন ব্যক্তির পলক ফেলা হয় খুব দ্রুত হতে পারে, অথবা সে অসাবধানবশত পলক ফেলতে ভুলে যেতে পারে এবং এক চোখের দিকে তাকিয়ে থাকতে পারে। প্রতিদিনের উদাহরণ। অফিসে যদি কোনো সহকর্মী কোনো প্রজেক্টের সময়সীমা সম্পর্কে মিথ্যা বলে এবং আপনি তাকে সরাসরি জিজ্ঞাসা করেন যে তার অংশটি সম্পূর্ণ হয়েছে কিনা, তাহলে আপনার চোখের দিকে তাকানোর পরিবর্তে সে তার কম্পিউটার স্ক্রিনের দিকে তাকাচ্ছে। অথবা সে তার মোবাইল ফোনের দিকে তাকাতে শুরু করবে। একটি শিশুর সাথে কথোপকথন। যখন একটি শিশু ভুল করে এবং মিথ্যা বলে, তখন সে সরাসরি আপনার চোখের দিকে তাকানোর সুযোগ পায় না। তার দৃষ্টি মেঝেতে বা অন্য কোথাও ঘুরে যায়। সম্পর্কের ক্ষেত্রে যদি আপনার সঙ্গী কোনো বিষয়ে মিথ্যা বলে, তবে সে গভীর কথোপকথনের সময় চোখের সংস্পর্শ এড়িয়ে চলবে অথবা হঠাৎ অন্য বিষয়ে সরে যাওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন, চোখ হল হৃদয় এবং মনের প্রবেশদ্বার, সেগুলি পড়তে শিখুন। দ্বিতীয় পয়েন্ট, কণ্ঠস্বরের প্রতিচ্ছবি সুরের মধ্যে নিহিত। আবেগের গোপনীয়তা কণ্ঠস্বরের সুরের সাথে সম্পর্কিত। চাণক্য ব্যাখ্যা করেছিলেন যে সত্যের কণ্ঠস্বরের একটি প্রশান্তি এবং দৃঢ়তা রয়েছে। এটি একটি সমান এবং স্থির গতিতে চলে। কেন? কারণ সত্যবাদী ব্যক্তির মনে কোনো দ্বন্দ্ব থাকে না। তারা যা বলছে তাতে তাদের পূর্ণ আস্থা থাকে। কিন্তু যখন তারা মিথ্যা বলে, তখন মন সন্দেহ এবং ভয়ে ভরে যায়। এই ভয় কণ্ঠস্বরে কম্পন তৈরি করে। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, যখন তুমি উত্তর দিলে, তোমার কণ্ঠস্বরে একজন প্রকৃত ছাত্রের মতো দৃঢ়তার অভাব ছিল। তাতে সামান্য কম্পন ছিল, অনিশ্চয়তা, যেন আপনি নিজের কথা বিশ্বাস করেননি। আধুনিক মনোবিজ্ঞান অনুসারে
যখন কেউ মিথ্যা বলে তখন শরীরে স্ট্রেস হরমোন কর্টিসল বৃদ্ধি পায়। এই হরমোন কণ্ঠস্বর কম্পন সহ শারীরবৃত্তীয় প্রতিক্রিয়াগুলিকে প্রভাবিত করে। তদুপরি মস্তিষ্ককে একই সাথে একটি মিথ্যা তৈরি এবং উপস্থাপন করতে হয়, যা জ্ঞানীয় বোঝা বাড়ায় এবং কণ্ঠস্বরে পরিবর্তন আনতে পারে। এটি কিভাবে চিনবেন? ব্যবহারিক টিপস। 1. কর্কশতা বা ফাটল। হঠাৎ কর্কশতা বা কণ্ঠস্বরের পাতলা হওয়া। 2. কথা বলার গতি। মিথ্যাবাদী খুব দ্রুত কথা বলে জিনিসগুলি শেষ করার জন্য, অথবা অস্বাভাবিকভাবে ধীরে ধীরে এবং থেমে কথা বলে, কারণ তারা সাবধানে তাদের শব্দ নির্বাচন করছে। 3. তোতলামি এবং তুতলামি, আ বা তাই এর মতো শব্দের অতিরিক্ত ব্যবহার। 4. স্বর। স্বাভাবিক স্বর থেকে হঠাৎ পরিবর্তন, কণ্ঠস্বর খুব নরম বা রুক্ষ হয়ে যায়। প্রতিদিনের উদাহরণ। টেলিফোন কথোপকথন। ফোনে তথ্যের একমাত্র উৎস হল কণ্ঠস্বর। যদি কেউ কিছু সম্পর্কে মিথ্যা বলে, তাহলে আপনি তাদের কণ্ঠস্বরে অনিয়ম লক্ষ্য করতে পারেন। উদাহরণস্বরূপ, ধার চাওয়ার সময় একজন বন্ধু হঠাৎ খুব জোর দিয়ে কথা বলতে পারে বা একটি দীর্ঘ অর্থহীন গল্প বলতে পারে। সাক্ষাৎকারে একজন প্রার্থী হয়তো তাদের অভিজ্ঞতা সম্পর্কে মিথ্যা বলছেন। যখন আপনি বিষয় সম্পর্কে গভীর প্রশ্ন জিজ্ঞাসা করেন, তখন তাদের কণ্ঠস্বরের গতি পরিবর্তিত হয় এবং তারা অতিরিক্ত জোর দিতে শুরু করতে পারে। ক্ষমা চাবার সময় যদি কেউ মিথ্যা ক্ষমা চায়, তবে তাদের কণ্ঠস্বরে গভীরতা এবং আন্তরিকতার অভাব থাকবে। তারা কেবল ক্ষমা চাইবে, যেমন একটি অনুশীলন করা বাক্যাংশ, আবেগ ছাড়াই। মনে রাখবেন, কান কেবল শব্দ শোনে না, তারা সঙ্গীত এবং আবেগও শোনে। আমরাও স্বর শুনি। পরের বার যখন কারো কথা শুনছি, তখন তার কথার চেয়ে তার স্বরের দিকে মনোযোগ দিন। সূত্র 3টি। দেহভাষা। শরীরের প্রতিটি অঙ্গ কথা বলে। তৃতীয় সূত্রটি সবচেয়ে আকর্ষণীয়। দেহভাষা চাণক্য বলেছিলেন যে শরীর সেই সত্য কথা বলে যা জিহ্বা লুকাতে চায়। যখন মনে ছলনা থাকে, তখন শরীরটা দমন করতে অক্ষম হয়। এটি অনিচ্ছাকৃতভাবে এমন সংকেত দিতে শুরু করে যা এর বাস্তবতা প্রকাশ করে।
চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন যে মিথ্যা বলার সময় একজন ব্যক্তি প্রায়শই তার ঠোঁট চাটে, নাক বা কান স্পর্শ করে, গলা পরিষ্কার করে বা ঘন ঘন বসার ভঙ্গি পরিবর্তন করে। এগুলি সবই শরীরের সংকেত, যা অভ্যন্তরীণ অস্বস্তি প্রতিফলিত করে। একজন সত্যবাদী ব্যক্তি শান্ত এবং সংযত থাকেন, কারণ তার লুকোনোর কিছু থাকে না। আধুনিক মনোবিজ্ঞানে এটিকে অমৌখিক লিকেজ বলা হয়। আমাদের অবচেতন মন এমনভাবে শরীরকে নিয়ন্ত্রণ করে যে এটি প্রকৃত আবেগ প্রকাশ করে। একম্যান এবং ফ্রিসনের মতো গবেষকরা দেখেছেন যে 1 সেকেন্ডের এক ভগ্নাংশের জন্য দৃশ্যমান ক্ষুদ্র অভিব্যক্তিগুলি প্রকৃত আবেগকে প্রতিফলিত করে। কিভাবে তাদের চিনবেন? ব্যবহারিক টিপস: 1. স্পর্শ। বারবার মুখ স্পর্শ করা, বিশেষ করে নাক, ঠোঁট, চিবুক বা ঘাড়ের পিছনে। এটিকে প্যাসিভেটিং অ্যাকশন বলা হয়, যা চাপ কমানোর একটি উপায়। 2. বাধা তৈরি করা। কথোপকথনের সময় অন্য ব্যক্তি এবং আপনার মধ্যে একটি বাধা তৈরি করা। উদাহরণস্বরূপ, আপনার কোলে একটি ব্যাগ রাখা বা আপনার বুকে একটি কাপ বা বই ধরে রাখা। এটি একটি প্রতিরক্ষামূলক ঢাল হিসেবে কাজ করে। 3. পায়ের দিক নির্দেশনা। যদি কোনো ব্যক্তির পা কথা বলা ব্যক্তির থেকে দূরে, দরজা বা প্রস্থানের দিকে থাকে, তবে এটি নির্দেশ করে যে তারা কথোপকথন এড়াতে চায়। 4. ক্ষুদ্র অভিব্যক্তি। ভয়, বিতৃষ্ণা বা উদ্বেগের একটি ক্ষণস্থায়ী অভিব্যক্তি, যা দ্রুত অদৃশ্য হয়ে যায়। এগুলি শনাক্ত করা কঠিন, তবে অনুশীলনের মাধ্যমে এগুলি করা যেতে পারে। প্রতিদিনের উদাহরণ: কর্মক্ষেত্রে একটি প্রস্তুতি। একজন কর্মচারী কোনো প্রকল্পের অগ্রগতি সম্পর্কে মিথ্যা বলছেন। প্রস্তুতি দেওয়ার সময় তারা ক্রমাগত তাদের নাক স্পর্শ করবেন, জল পান করবেন অথবা বারবার কলম খুলবেন এবং বন্ধ করবেন। একজন সঙ্গীর কাছ থেকে প্রশ্ন: আপনি আপনার সঙ্গীকে জিজ্ঞাসা করবেন, আপনি গতকাল সন্ধ্যায় আপনার ফোন কেন বন্ধ ছিল? যদি তারা মিথ্যা বলতে চান, তাহলে তারা হঠাৎ তাদের হাঁটুতে হাত ঘষবেন অথবা তাদের চেয়ারে পিছনে সরে যাবেন, যেন দূরত্ব তৈরি করছেন। একটি শিশুর প্রতিক্রিয়া: যখন আপনি একটি শিশুকে জিজ্ঞাসা করবেন, তুমি চকলেট কোথায় লুকিয়ে রেখেছিলে, এবং তারা মিথ্যা বলে, তখন তারা তাদের হাত তাদের পিছনে লুকিয়ে রাখবে অথবা তাদের পোশাকে হাত দিতে শুরু করবে। মনে রাখবেন, শরীর কখনো মিথ্যা বলে না, এটি শব্দ ছাড়াই সত্য বলে। আপনাকে কেবল এই ভাষাটি শিখতে হবে। সূত্র চতুর্থ: অতিরিক্ত ব্যাখ্যা। সত্যের কোনো প্রমাণের প্রয়োজন নেই। চাণক্যের চতুর্থ সূত্র খুব গভীর। তিনি বললেন, সত্যের কোনো ব্যাখ্যার প্রয়োজন নেই। এটি রক্ত সঞ্চালনের উপর প্রভাব ফেলে। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, যখন তুমি মিথ্যা বলো, তোমার ঠোঁট কিছুটা শুষ্ক হয়ে যেত এবং তোমার শ্বাস প্রশ্বাস স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত হয়ে যেত। এটা ছিল তোমার শরীরের স্বাভাবিক ভয়, যা মিথ্যার কারণে উদ্ভূত হয়েছিল। যখন মন সত্যবাদী হয় না, তখন শরীরের অভ্যন্তরীণ ছন্দ ব্যাহত হয়। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি সত্য। মিথ্যা বলা সহানুভূতিশীল স্নায়ুতন্ত্রকে সক্রিয় করে। এটি হৃদস্পন্দন বৃদ্ধি করে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয় এবং লালা উৎপাদন কমে যাওয়ার কারণে মুখ শুষ্ক হয়ে যায়। মুখে রক্ত প্রবাহও পরিবর্তিত হতে পারে, যার ফলে ব্যক্তি ফ্যাকাশে বা লাল হয়ে যায়। এটি কিভাবে চিনবেন? ব্যবহারিক টিপস: 1. দ্রুত শ্বাস প্রশ্বাস।
তুমি হয়তো লক্ষ্য করতে পারো যে অন্য ব্যক্তির বুক দ্রুত উপরে উঠছে এবং নিচে নামছে, বিশেষ করে সরাসরি প্রশ্নের পরে। 2. গভীর শ্বাস প্রশ্বাস। একজন ব্যক্তি মিথ্যা বলার আগে বা পরে হঠাৎ করে গভীর শ্বাস নিতে পারেন, যেন নিজেকে শান্ত করার চেষ্টা করছেন। 3. ঠোঁট চাটা বা গিলে ফেলা। মুখ শুকিয়ে যাবার কারণে একজন ব্যক্তি বারবার ঠোঁট চাটবে বা লালা গিলে ফেলবে। 4. মুখের রং পরিবর্তন হবে। কিছু লোক লজ্জা বা ভয়ের কারণে কিছুটা লাল হয়ে যেতে পারে, আবার অন্যরা ভয়ে ফ্যাকাশে হয়ে যেতে পারে। প্রতিদিনের উদাহরণ: পরীক্ষার হলে নকল করা একজন ছাত্রের শ্বাসকষ্ট হতে পারে এবং শিক্ষক পাশ দিয়ে যাওয়ার সাথে সাথেই সে নার্ভাস হয়ে বারবার পানি পান করতে পারে। সিনেমায় দেখা যায় পুলিশ যখন সন্দেহের ভিত্তিতে সরাসরি প্রশ্ন করে তখন জিজ্ঞাসাবাদের সময় করতে পারে এবং অপরাধীর শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায় এবং সে ঘামতে থাকে। প্রস্তাবের সময় একজন যুবক তার বান্ধবীকে প্রস্তাব দেওয়ার বিষয়ে নার্ভাস হতে পারে। যদিও এটি একটি ইতিবাচক মিথ্যা নয়, ভয় একই রকম লক্ষণ দেখাবে: কাঁপানো হাত, দ্রুত শ্বাস নেওয়া এবং একটি টলমল কণ্ঠস্বর। মনে রাখবেন, এই শারীরিক প্রতিক্রিয়াগুলি এত শক্তিশালী এবং অনিচ্ছাকৃত যে এগুলি নিয়ন্ত্রণ করা খুব কঠিন। এগুলি সত্যের প্রমাণ দিতে পারে। 6ষ্ঠ পয়েন্ট: বিলম্বিত উত্তর। তাৎক্ষণিক সত্য, মিথ্যা বিলম্বিত। 6ষ্ঠ পয়েন্ট সময় এবং প্রতিক্রিয়ার সাথে সম্পর্কিত। চাণক্য বলেছিলেন, সত্য তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসে, কারণ এর জন্য চিন্তা ভাবনার প্রয়োজন হয় না। এটি ঠিক সেখানেই থাকে, প্রস্তুত এবং উপস্থাপন করা হয়। কিন্তু একটি মিথ্যাকে তৈরি করতে হয়, এটিকে একটি গল্পে রূপ দিতে হয়, এটিকে মুখস্থ করতে হয় এবং তারপর এমনভাবে উপস্থাপন করতে হয় যাতে এটি বিশ্বাসযোগ্য বলে মনে হয়। এই পুরো প্রক্রিয়াটিতে সময় লাগে। চাণক্য চন্দ্রগুপ্তকে বলেছিলেন, যখন আমি তোমাকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আজ পড়াশুনো করেছো কিনা, তুমি তাৎক্ষণিকভাবে উত্তর দাওনি। তুমি এক মুহূর্তের জন্য থেমেছিলে। সেই বিরতি, সেই ক্ষণিকের চিন্তাভাবনা তোমার মনের মধ্যে কিছু দ্বিধা, কিছু দ্বন্দ্ব নির্দেশ করে। তুমি সত্য বলা এবং মিথ্যা বলার মধ্যে দোদুল্যমান ছিলে। আধুনিক মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে মস্তিষ্কের প্রতিক্রিয়া সময় একটি গুরুত্বপূর্ণ সূচক। একটি সত্যবাদী উত্তর স্মৃতির জন্য দায়ী মস্তিষ্কের অংশ হিপ্পোক্যাম্পাস থেকে আসে এবং এটি তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়। কিন্তু মিথ্যা বলার জন্য প্রিফ্রন্টাল কর্টেক্স সক্রিয় করা প্রয়োজন। জটিল চিন্তাভাবনা, পরিকল্পনা এবং কল্পনার জন্য দায়ী মস্তিষ্কের অংশ। এই সক্রিয়করণের জন্য কয়েক সেকেন্ড সময় লাগে। আমি এটি কিভাবে চিনব? ব্যবহারিক টিপস: অস্বাভাবিক বিলম্ব। যদি কোনো ব্যক্তি তুমি কি খেয়েছ এর মতো একটি সহজ সরাসরি প্রশ্নের উত্তর দিতে অত্যাধিক সময় নেয়, তাহলে 5 থেকে 10 সেকেন্ড নীরবতা থাকে। 2. প্রশ্নটি পুনরাবৃত্তি করতে শুরু করে। অন্য ব্যক্তি আপনার প্রশ্নটি পুনরাবৃত্তি করতে শুরু করে। আপনি জিজ্ঞাসা করেছিলেন, গতকাল আমি কোথায় ছিলাম? এটি একটি সময় সাপেক্ষ কৌশল। 3. উত্তর দেওয়ার সময় চোখ ওপরে এবং ডানে সরানো। এটা বিশ্বাস করা হয় যে যখন কোনো ব্যক্তি মিথ্যা কল্পনা করে বা জাল করে, তখন ডানহাতি ব্যক্তিদের চোখ ওপরে এবং ডানে সরানো হয়। যখন মনে রাখার সময় চোখ সোজা বা বাঁ দিকে সরানো যেতে পারে। আপনাকে শিখতে, বুঝতে এবং অনুশীলন করতে হবে। পরের বার যখন আপনি কারোর সাথে কথা বলবেন, এই লক্ষণগুলি মনোযোগ দিন। শুরুতে আপনিও কিছু ভুল করতে পারেন, কিন্তু অনুশীলনের মাধ্যমে আপনি একজন দক্ষ সুপারভাইজার হবেন। কিন্তু সব সময় মনে রাখবেন একটা জিনিস, এই জ্ঞানটি অন্যদের কমিয়ে দিতে বা তাদের উপর বসতে না ব্যবহার করুন, কিন্তু সত্যিকারের সম্পর্ক, সত্যিকারের সহযোগী এবং একটি ভালো জীবনযাপন করতে নিজেকে নেতৃত্ব দিন। কারণ শেষ পর্যন্ত সত্যই সবচেয়ে বড় শক্তি, যা আপনাকে শুধু শক্তিশালী করে তোলে না, বরং আপনার চারপাশের পরিবেশকে বিশুদ্ধ ও স্বচ্ছ করে তোলে। যদি আপনি এই জ্ঞানীয় নিবন্ধটি পছন্দ করেন, তাহলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারা এই শিল্পে পাশ করতে পারে। চ্যানেল সাবস্ক্রাইব করুন, যাতে এই ধরনের জ্ঞানের জিনিসগুলো আপনার কাছে পৌঁছায়। পরের গল্প পর্যন্ত নিজেকে এবং আপনার প্রিয়জনের যত্ন নিন। হ্যাপিনেস উইথ অভিজিৎকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন। ধন্যবাদ।